তোমার বা আমার বেড়াতে যাওয়ার ক্ষেত্রে পাহাড় অনেকেরই পছন্দ। আর আমরা জানি তোমরা অনেকেই আমাদের মাঝে মাঝেই প্রশ্ন করো কিংবা সাজেশন চাও পাহাড়ে গাড়ি নিয়ে বেড়াতে যাওয়ার ব্যাপারে। পাহাড়ে রোড ট্রিপ ব্যাপারটা শুনে বেশ ভালোই লাগে, কিন্তু আমি জানি যে শেষ পর্যন্ত অনেকের ক্ষেত্রেই এটা হয়তো বাস্তবায়িত হয় না। আইদার তোমরা সমতল থেকে পাহাড় কনভেনশনাল রুটেই যাও, অর্থাৎ অন্য কোনো ট্রান্সপোর্টে, এবং তারপর সেখানে গিয়ে গাড়ি হায়ার করো, কিংবা পাহাড়ে যাওয়ার কথা স্পেশালি নিজের গাড়ি নিয়ে অবশ্যই ভাবো, কিন্তু শেষ পর্যন্ত আর সাহসে কুলোয় না। কিংবা পাহাড় পর্যন্ত গাড়িটা নিয়ে যাও বা পৌঁছেও যাও, এটা ঠিকই, কিন্তু গাড়িটা ড্রাইভ করে ড্রাইভার। আজকে এই সব কটা বিষয় নিয়ে আলোচনা হবে, আর সেটা নিয়েই আজকের ট্রাভেল টপিক, পাহাড়ে ড্রাইভের সেরা 10 টিপস। যদি এই চ্যানেলের নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এর পাশাপাশি ফেসবুক, ইনস্টাতেও আমাদের লাইক ফলো করো। আমাদের সঙ্গে যদি সরাসরি যোগাযোগ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটায় আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রথম টিপস, পাহাড়ে ড্রাইভ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে টেকনিক আর কনফিডেন্স। এই দুটোই কিন্তু সমান কাজে লাগে। অর্থাৎ তোমার টেকনিক যদি ভুল হয় তাহলে তোমার পাহাড়ে ড্রাইভিং করতে অসুবিধে হবে, আর যদি তোমার টেকনিক ঠিক থাকে কিন্তু কনফিডেন্স একটু নড়বড়ে হয় তাহলেও কিন্তু বস পাহাড়ে ড্রাইভ করা কঠিন। আর দুটোর যদি তুমি ঠিকঠাক ব্যালেন্স রাখতে পারো তাহলে যে কোনো পাহাড় বা যে কোনো টেরেনে ড্রাইভ করা তোমার জন্য বাঁয়ে হাত কা খেল। আজকে আমরা এই পাহাড়ে ড্রাইভিংয়ের টেকনিক সংক্রান্ত অনেকগুলো বিষয় নিয়ে এর পরের পয়েন্টগুলোয় অবশ্যই আলোচনা করব। তার আগে চলে আসি আজকের দ্বিতীয় টিপসটায়, আর সেটা অবশ্যই গাড়ির ক্ষমতা সংক্রান্ত। হ্যাঁ, তোমার গাড়িতে যদি অ্যাডেড এক্সট্রা টর্ক থাকে তাহলে সেটা সব সময় হেল্প করে। আমরা যখন হাইওয়েতে গাড়ি ছোটাই বা স্পেশালি ধরো যখন আমাদের খুব ফাস্ট ওভারটেক করতে হয়, তখন কিন্তু মাথায় রাখবে আমাদের গাড়ির যে বিএইচপি ফ্যাক্টরটা, অর্থাৎ হর্স পাওয়ার, গাড়ির ক্ষমতা, সেটা অনেক বেশি কাজে লাগে। কিন্তু টর্ক সবসময় কাজে লাগে যখন তুমি কোনো ঢাল বা কোনো স্লান্ট কোনো পাহাড়ি রাস্তায় ওপরে উঠছো, অর্থাৎ যেখানে অল্টিটিউড তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জার বা অন্তরায়। সেই ধরনের ক্ষেত্রে তোমার গাড়িতে যদি এক্সট্রা টর্ক থাকে সেটা সবসময় তোমাকে হেল্প করবে। এবং এই জন্য বলি, পার্টিকুলার কোনো ব্র্যান্ড বা কোনো অটোমোবাইল মেকার বা কোনো পার্টিকুলার মডেলের গাড়ির কথা বলবো না, কিন্তু অবশ্যই বলবো যদি গাড়ি নিয়ে পাহাড়ে যাওয়া তোমার ক্রাইটেরিয়া হয় তাহলে গাড়ি বাছার ক্ষেত্রে কিন্তু লো এন্ড টর্ক অবশ্যই মাথায় রেখো। আজকের 3 নম্বর টিপসটা আপহিল ড্রাইভ নিয়ে। পাহাড়ে যখন তোমরা ওপরে উঠবে, চড়াই, সেই সময় কিভাবে ড্রাইভ করবে তার কিন্তু কিছু স্পেসিফিক টেকনিক থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে মোমেন্টাম। অর্থাৎ তুমি যখন গাড়ি নিয়ে, গাড়িতে তোমার অন্য কো প্যাসেঞ্জাররা রয়েছে, লাগেজ রয়েছে, গাড়িটার কার্ভ ওয়েট যথেষ্ট বেশি, সেই কন্ডিশনে তুমি যখন গাড়িটা নিয়ে ওপরে উঠছো তখন একটা জিনিসের সঙ্গে কোনো মূল্যেই কম্প্রোমাইজ করবে না, সেটা হলো মোমেন্টাম। প্রথম লক্ষ্য থাকবে যে কোনো মূল্যে পাহাড়ে ওঠার সময় গাড়ি মোমেন্টামটা যেটা একবার গেইন করবে সেটা যেন কোনো মতেই হাতছাড়া না হয়, মোমেন্টামটা যেন সবসময় বজায় থাকে। তাহলে হাফ কাজ ওঠার সময় ইজি হয়ে যায়। আর এই মোমেন্টাম নিয়েই দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটাকে কিন্তু তোমরা পাহাড়ে ওঠার অলিখিত নিয়ম বলতে পারো, অর্থাৎ আপহিল ড্রাইভের অলিখিত নিয়ম। সেটা হচ্ছে হিল অ্যাসেন্ড প্রায়োরিটি। যে গাড়ি নিচে থেকে ওপরে উঠছে তাকে কিন্তু সবসময় বাড়তি প্রায়োরিটি দেওয়া হবে। অর্থাৎ যে গাড়িটা ওপর থেকে নিচে নামছে, প্রয়োজন হলে সে কিছুক্ষণের জন্য থেমে গিয়ে বা একটু বাড়তি স্পেস ছেড়ে রেখেও যে গাড়িটা নিচে থেকে ওপরে উঠছে তার এই মোমেন্টাম বজায় রাখতে তাকে সাহায্য করবে। এটা বড় ছোট সব রকম গাড়ির ক্ষেত্রেই সমানভাবে কার্যকর। যখন তোমরা পাহাড়ে ড্রাইভ করতে যাবে তখনও কিন্তু পাহাড়ি ড্রাইভার না হলেও এই নিয়মটা অবশ্যই মাথায় গেঁথে নিও। পাহাড়ের ড্রাইভ, সেটাও আবার যে সে পাহাড় নয়, একেবারে হিমালয়। আমরা এরকম অনেক ড্রাইভই করেছি, তবে অবশ্যই সেই ড্রাইভগুলোর মধ্যে থেকে সবচেয়ে চ্যালেঞ্জিং এই মুহূর্তে যেটা মাথায় আসছে সেটা চাকুরি থেকে মুন্সিয়ারি ড্রাইভ, উত্তরাখণ্ডের কথা বলছি। এবং সেই ড্রাইভটা কেন স্পেশাল জানো তো? এক তো সেদিনের ওয়েদার কন্ডিশন, দ্বিতীয়ত সেই টেরেন বা রাস্তার কন্ডিশন, এবং আমরা ওই টেরেন আমাদের যে গাড়িটা নিয়ে গিয়েছিলাম সেটার কারণেও।
এই সব কটা কারণের জন্য ওই ভ্লগটা কিন্তু আমাদের কাছে স্পেশাল। যদি এখনও ভ্লগটা না দেখে থাকো বা পরে চ্যানেলে জয়েন করে থাকো, তাহলে তোমাদের সুবিধের জন্য রেফারেন্সে ভ্লগটা দিয়ে দিলাম উপরে আই বাটনে, একই সঙ্গে ভ্লগটা লিঙ্ক করে দিলাম নিচে ডেসক্রিপশনেও। আপহিল ড্রাইভের কথা বললাম, এবার ডাউনহিল ড্রাইভের কথায় চলে আসি। ডাউনহিল ড্রাইভেও কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, সেটা হচ্ছে যখন তোমরা ডাউনহিল ড্রাইভ করবে তখন অবশ্যই চেষ্টা করবে যত কম ব্রেক করা যায়। শুনে খুব আশ্চর্য লাগছে তাই তো? যদি ব্রেক ঠিকঠাক না করতে পারো তাহলে তো গাড়ি অ্যাবসলিউটলি হুড়মুড় করে নিচে নেমে আসবে। গাড়ি কি আদৌ নিয়ন্ত্রণে রাখা যাবে? স্পেশালি সেই সমস্ত পাহাড়ি রাস্তার ক্ষেত্রে যেখানে অল্টিটিউড হঠাৎ কমতে শুরু করে, অর্থাৎ খুব স্টিপ কোনো ডিসেন্ট, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। ব্রেক আমাদের গাড়ির ক্ষেত্রে অবশ্যই সেই অস্ত্রটা যেটা একটা গাড়িকে থামাতে সাহায্য করে। এটা আমরা সবাই জানি, একটা ক্লাস 3 বাচ্চাও হয়তো জানে। কিন্তু সব সময় পাহাড়ে ড্রাইভ করার ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু কার্যকর হয় না। রাদার অনেক সময় এই সিস্টেমে তুমি যদি চলার চেষ্টা করো তাহলে সেটা ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে। তার কারণ ব্রেক শু তাতে অত্যন্ত বেশিবার ইউজ হবে, ব্রেক শুর ক্ষয় হবে এবং গাড়ির জন্য সেটা কিন্তু খুব একটা হেলদি নয়। গাড়ির মাইলেজ থেকে শুরু করে সমস্ত ফ্যাক্টরের ক্ষেত্রে বলছি, গাড়ির সেফটির ক্ষেত্রেও। এই কারণের জন্য পাহাড়ে ড্রাইভ করার ক্ষেত্রে সমস্ত বিশেষজ্ঞ ড্রাইভাররা বা যারা এক্সপার্ট পাহাড়ে গাড়ি চালাতে, তারা সবসময় বলেন, বা বলতে পারো আমিও খানিকটা তাদের থেকেই বিষয়টা শিখেছি, সেটা হচ্ছে পাহাড়ে ড্রাইভ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার গাড়ির ইঞ্জিন ব্রেকিং। অর্থাৎ তোমার গাড়িতে যখন গিয়ার শিফটিং হয়, যখন আমরা হাই এন্ড গিয়ার থেকে লো এন্ড গিয়ারে নামার চেষ্টা করি, তখন গাড়ি কিন্তু প্রত্যেকটা গিয়ার শিফটের সঙ্গে সঙ্গে ইঞ্জিনে একটা একটা করে ব্রেক অ্যাপ্লাই করে। সেই ব্রেকিংটাকে কাজে লাগানো যখন আমরা পাহাড়ে ডিসেন্ড করছি বা নিচে নামছি, সেটা খুব জরুরি। মাথায় রেখো, মেকানিক্যাল ব্রেকের যে ব্যবহার, সেটা যদি একটু বৃষ্টির পর বা পাহাড়ি রাস্তা ভিজে থাকে বা রাস্তায় যদি জল থাকে, স্লিপারি রাস্তা হয়, তাহলে কাজ নাও করতে পারে। কিন্তু তোমার ইঞ্জিন ব্রেকিং কখনো তোমাকে ধোঁকা দেবে না। এবং যদি কোনো প্যানিক সিচুয়েশানে বা এসওএস সিচুয়েশানে পড়ো, অর্থাৎ তোমার ব্রেক যদি ঠিকঠাক কাজ না করে, তখন বাধ্য হয়েই আমাদের হয়তো হ্যান্ড ব্রেক এমার্জেন্সি সিচুয়েশানে ব্যবহার করতে হয়। কিন্তু পাহাড়ে ড্রাইভ করার ক্ষেত্রে 100-র মধ্যে 80% ক্ষেত্রেই সবচেয়ে বেশি কার্যকর হয় কিন্তু ইঞ্জিন ব্রেকিং। আজকাল অনেক গাড়িতেই, স্পেশালি মডার্ন সমস্ত এসইউভিতেই কিন্তু একটা ফিচার থাকে, সেই ফিচারটাকে বলে হিল ডিসেন্ট কন্ট্রোল। মাথায় রেখো, এই হিল ডিসেন্ট কন্ট্রোলটা কিন্তু গাড়ির ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর হয় যখন তোমরা ডাউনহিল ড্রাইভ করবে। তুমি যখন গাড়ি নিয়ে ওপর থেকে নিচে নামবে, তখন এই ফিচারটা অটোমেটিক্যালি ব্রেক অ্যাপ্লাই করতে করতে যাবে এবং সেই ব্রেকটা এমনভাবেই অ্যাপ্লাইড হবে যাতে তোমার গাড়ির নিচে নামার সময় স্পিড কখনোই লাগাম ছাড়া জায়গায় পৌঁছে যাবে না বা সব সময় তোমার কন্ট্রোলে থাকবে। হিল ডিসেন্ট কন্ট্রোলের মতোই আধুনিক গাড়িগুলোয় আরেকটা ফিচার থাকে, সেটাকে বলে হিল হোল্ড অ্যাসিস্ট। আর এটা নিয়ে আজকে আমাদের 6 নম্বর টিপস। আর এই হিল হোল্ড অ্যাসিস্টের সবচেয়ে ভালো ব্যবহার কখন দেখা যায় জানো তো? পাহাড়ে গাড়ি চালাবার সময়। আমরা অনেকেই হয়তো সিটি লাইফে এই ফিচারটাকে মোস্টলি যখন আমরা ফ্লাইওভারে উঠি বা কোনো এরকম স্লান্টে উঠি তখন ব্যবহার করি, কিন্তু পাহাড়ে এটা সত্যিকারের কাজে লাগে। তার কারণ পাহাড়ে এই ওপরে ওঠার সময় যে মোমেন্টামের ফ্যাক্টরটা তোমাদের বলছিলাম, অনেক সময় এরকম ঘটনা দেখা যায় যে কোনো কারণে তোমাকে এই চড়াই করার সময় গাড়ি থামাতে হলো। তখন কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে, যেটা মুহূর্তের মধ্যে কোনো একজন আনকোরা নতুন ড্রাইভারকে একটু টেনশনে ফেলে দিতে পারে। ওই রকম সিচুয়েশানে তুমি যখন গাড়ি থামাচ্ছ, এক তোমার গাড়ির মোমেন্টাম লস হচ্ছে, দ্বিতীয়ত অনেক সময় তারপরে যখন তুমি গাড়িটাকে স্টার্ট করবে, গাড়িটা গড়িয়ে পিছন দিকে চলে আসে। এই সময় অনেক নতুন ড্রাইভার কিন্তু গাড়ি কন্ট্রোলে রাখতে গিয়ে একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু এটা নার্ভাস হওয়ার মতো একদমই কারণ নেই। তোমার গাড়িতে যদি হিল হোল্ড অ্যাসিস্ট থাকে, তাহলে সেই ফিচারটা যখন তুমি গাড়িটা থামাচ্ছ এবং তারপর আবার তোমার মোমেন্টামটা রিজিউম করছো, ওই ফ্র্যাকশন অফ এ সেকেন্ডে, অর্থাৎ
যে অল্প কিছুক্ষণের জন্য গাড়িটা থেমে থাকছে, গাড়িটা সেই সময় অটোমেটিক্যালি এই ফিচারটা গাড়িটা যাতে পিছিয়ে না আসে বা গড়িয়ে পিছন দিকে না যায় সেটাকে কন্ট্রোল করে, সেটাকে হোল্ড করে রাখে। সেই জন্যই এই ফিচারটাকে হিল হোল্ড অ্যাসিস্ট বলে। এটা ওই স্টপ অ্যান্ড গো সিচুয়েশানে পাহাড়ে ওঠার সময় খুব কাজে লাগে। যদি তোমার গাড়িতে এই ফিচারটা না থাকে তাহলে কিন্তু পাহাড়ে ড্রাইভিংয়ের ক্ষেত্রে তোমার একটা টেকনিক কাজে লাগবে। তোমাকে খুব ফাস্ট যখন তুমি ম্যানুয়াল গাড়ি চালাচ্ছ তখন ব্রেক করা অবস্থাতেই গাড়িটাকে গিয়ারে দিতে হবে এবং গিয়ারে দেওয়ার পর তোমাকে খুব স্লোলি গিয়ার থেকে পাটা এমনভাবে সরাতে হবে এবং সাইমালটেনিয়াসলি এমনভাবে অ্যাক্সিলারেটর পুশ করতে হবে যাতে তোমার গাড়ি কখনোই পিছন দিকে না চলে আসে। কারণ পাহাড়ে তোমার পিছনেও কিন্তু লাইন দিয়ে পরপর গাড়ি দাঁড়িয়ে থাকতে পারে এবং তোমার গাড়ি যদি বাই চান্স একটু বেশি পিছনে চলে আসে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার একটা আশঙ্কা থেকে যায়। পাহাড়ে যখন পরপর সমস্ত গাড়িগুলো কোনো চড়াইয়ের মধ্যে দাঁড়িয়ে পড়ে বা দাঁড়াতে বাধ্য হয়, তারপর যখন তুমি মোমেন্টামটা স্টার্ট করবে তখন অবশ্যই আরও একটা জিনিসকে কাজে লাগাতে হবে। যদি তোমার ম্যানুয়াল গাড়ি হয়, অর্থাৎ তোমার গাড়িতে হিল হোল্ড অ্যাসিস্ট না থাকে, তখন কিন্তু হ্যান্ড ব্রেকও কাজে লাগে। অনেকেই এই টেকনিকটাও ব্যবহার করেন, আগে হ্যান্ড ব্রেকটা দিয়ে রাখেন, তারপর গাড়িটাকে জাস্ট মোমেন্টাম গেইন করাবার জন্য অ্যাক্সিলারেটর প্রেস করেন সেই মুহূর্তে যখন তারা হ্যান্ড ব্রেকটা নামিয়ে নেন। এর ফলে যে সুবিধেটা হয়, গাড়ি কখনোই মোমেন্টাম লস করে পিছিয়ে আসে না। সমুদ্র থেকে পাহাড়ে ওঠাটাও কিন্তু কম চ্যালেঞ্জিং হয় না। সবসময় যে অল্টিটিউড খুব ম্যাটার করে তা কিন্তু নয়, কারণ ড্রাইভিং কন্ডিশন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জগুলো পাল্টে যায় এবং সেটা কিন্তু যে কোনো ড্রাইভারের কাছেই তার স্কিলেরও পরীক্ষা, গাড়ির কাছে ক্ষমতার পরীক্ষা। এই সব কটা জিনিস আমরা ফেস করেছিলাম গোপালপুর থেকে যেদিন আমরা দারিংবাড়ি উঠছিলাম সেই ড্রাইভটায়। যদি ভ্লগটা এখনও না দেখে থাকো তাহলে লিঙ্ক করে দিলাম ওপরে আই বাটনে, একই সঙ্গে নিচে ডেসক্রিপশানেও দিয়ে রাখলাম। এবার আসবো আজকের 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্টটা শুনেই বেশ চ্যালেঞ্জিং মনে হবে। হেয়ারপিন বেন্ড কিভাবে অতিক্রম করবে, বা হেয়ারপিন বেন্ড ড্রাইভের সিক্রেট ফর্মুলা কি, সেটা কিন্তু একটাই শব্দে তোমাদের বলবো, হর্ন। হর্ন বাজানোটা কিন্তু পাহাড়ের হেয়ারপিন বেন্ড ড্রাইভ করার সময় খুব গুরুত্বপূর্ণ। যখন তোমরা এইরকম হেয়ারপিন বেন্ডের পাহাড়ি রাস্তায় ড্রাইভ করবে তখন মাঝে মাঝেই কিন্তু তোমরা ব্লাইন্ড টার্নে পড়বে, অর্থাৎ এমন একটা সিচুয়েশন যেখানে তোমার সামনের রাস্তাটা হঠাৎ ডান দিকে বা বাঁ দিকে বেঁকেছে বা কোনো ক্ষেত্রে প্রায় ইউটার্ন নেওয়ার মতো, অর্থাৎ 180 ডিগ্রি পর্যন্ত টার্ন থাকতে পারে এবং সেই টার্নটা নেওয়ার পাশাপাশি তোমায় কিন্তু আইদার হাইট গেইন করতে হচ্ছে অথবা নামতে হচ্ছে। এই দুটো পরিস্থিতিতেই আরও যে জিনিসটা তোমার নার্ভের সঙ্গে খেলা করবে সেটা হচ্ছে কখনো তোমার বাঁ দিকে খাদ থাকতে পারে কিংবা কখনো তোমার ডান দিকে খাদ থাকতে পারে। এই গোটা সিচুয়েশনে হর্ন কিন্তু তোমার কাছে সবচেয়ে বড় অস্ত্র বলতে পারো। তার কারণ ব্লাইন্ড টার্নে তুমি কিন্তু ব্লাইন্ড টার্নটায় পৌঁছবার বেশ কিছুক্ষণ আগে, অর্থাৎ অ্যাপ্রোচিং সিচুয়েশানেই হর্ন দেবে যাতে উল্টো দিক থেকে যদি কোনো গাড়ি আসে, অর্থাৎ তার কাছেও ওটা ব্লাইন্ড টার্ন, সে যাতে ওই হর্নটা শুনে সতর্ক হতে পারে যে আমার উল্টো দিক থেকে কোনো একটা গাড়ি আসছে। তাহলে কিন্তু সেও তার স্পিড বা কোর্স চেক করবে এবং তুমিও একটু এক্সট্রা সময় পেয়ে যাবে। চলে আসি 8 নম্বর টিপসে। আর এই 8 নম্বর পয়েন্টটাও কিন্তু ওই আঁকাবাঁকা পাহাড়ি পথে ড্রাইভ করা নিয়েই। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার কাছে আরও একটা অস্ত্র থাকে, যদি তোমার গাড়িতে কর্নারিং লাইটস থাকে। আমরা অনেকেই আজকাল যে গাড়িগুলো দেখতে পাই সেই গাড়িগুলোতে হেডলাইট, সেটা এলইডি হোক বা হ্যালোজেনি হোক, যাই থাকুক না কেন, তার সঙ্গে অনেক সময় ফগ ল্যাম্প থাকে। কিন্তু ফগ ল্যাম্পের যে লাইটের থ্রোটা হয় সেটা একদম স্ট্রেট, সেটার ফাংশন কিন্তু সম্পূর্ণ আলাদা। কিন্তু আমাদের গাড়ির হেডলাইটের সঙ্গে অনেক গাড়িতে এক্সট্রা একটা ফিচার থাকে, দ্যাট ইজ কর্নারিং লাইটস। অর্থাৎ তুমি ব্লাইন্ড টার্ন নেওয়ার সময় বা শার্প টার্ন নেওয়ার সময় গাড়ি যেদিকে ঘোরাচ্ছ, তোমার স্টিয়ারিং যেদিকে ঘুরছে, গাড়ি অটোমেটিক সেটাকে সেন্স করে
সেই দিকের লাইটটায় ফোর্স বাড়িয়ে দেয় বা তার জন্য এক্সট্রা লাইট দেওয়া থাকে। সেই লাইটগুলোকে আমরা বলি কর্নারিং লাইট। শহরে ড্রাইভ করার সময়, হাইওয়েতে ড্রাইভ করার সময় এই লাইটগুলো ততটা কাজে না লাগলেও এর সবচেয়ে বেশি গুরুত্ব কিন্তু বোঝা যায় পাহাড়ে ড্রাইভ করার সময়। পাহাড়ে ড্রাইভ করছো এমন একটা কন্ডিশনে যেখানে কিন্তু এক্সট্রিম উইন্টার অর্থাৎ বরফ পড়েছে, তাহলে তোমার চ্যালেঞ্জটা কিন্তু আরও বেড়ে যাবে। কারণ মাথায় রেখো, পাহাড়ে এই বরফে ড্রাইভ করাটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা স্কিলের পরীক্ষা। আর সেই পরীক্ষাটার ক্ষেত্রে দুটো জিনিস একেবারে মাথায় গেঁথে নেবে। সাদা বরফ কখনো তোমার শত্রু নয়, অর্থাৎ তোমার সামনে যে রাস্তাটা দিয়ে তুমি ড্রাইভ করছো, যদি তুমি দেখতে পাও সেটাই পুরো সাদা বরফ পড়ে আছে, যেরকম আমরা অনেক সময় হয়তো মানালিতে বা রোতাং পাসে বা এই ধরনের লাদাখ অনেক সময় এক্সট্রিম উইন্টারে কেউ ড্রাইভ করতে গেলে অনেক সময় আমরা এরকম কন্ডিশন দেখতে পাই। সাদা বরফ কিন্তু ড্রাইভারদের শত্রু নয়, তাতে গাড়ি কন্ট্রোল করা যায়। অবশ্যই এক্সট্রা স্কিল লাগে, কিন্তু কন্ট্রোল করা যায়। সবচেয়ে বড় শত্রু হলো কি জানো তো? ব্ল্যাক আইস, অর্থাৎ যে বরফের রঙটা একটু ধূসর বা কালচে হয়, সেটা কিন্তু সত্যি গাড়িকে, স্পেশালি গাড়ির চাকার ট্র্যাকশন হারাবার খুব আশঙ্কা থাকে ওই ধরনের বরফের কন্ডিশনে। এবং যদি একটু স্লাজ থাকে, অর্থাৎ একটু মাডি কন্ডিশন, একটু কাদা বরফ সব কিছু মিলেমিশে, তাহলে কিন্তু গাড়িকে কন্ট্রোল করা অলমোস্ট ইম্পসিবল হয়ে দাঁড়ায়। এবং সেই ধরনের ক্ষেত্রে তুমি যদি এই রকম কোনো কন্ডিশনের পড়ো, তাহলে কিভাবে সেটাকে মোকাবিলা করবে সেটা নিয়েই এই 9 নম্বর টিপসটা। অবশ্যই তার জন্য দুটো ফ্যাক্টর তোমাকে হেল্প করবে। এক হচ্ছে, এই ধরনের কন্ডিশনে তুমি পড়তে পারো, এটা যদি তোমার হোমওয়ার্ক থাকে, তাহলে অবশ্যই তোমার গাড়িতে অল টেরেন টায়ার ব্যবহার করো। আজকাল কিন্তু এই ধরনের টায়ার অবশ্যই মার্কেটে অ্যাভেলেবল। হয়তো সিটি বা হাইওয়ে ড্রাইভের ক্ষেত্রে আমাদের কখনো এই টায়ারগুলোর কথা ভাবতেও হয় না, কিন্তু পাহাড়ে ড্রাইভ করতে গেলে তোমার কিন্তু এই ধরনের টায়ার তোমাকে অনেক হেল্প করবে। কারণ এই ধরনের টায়ারের যে থ্রেডিং হয় এবং যে গ্রিপিংটা হয়, সেটাও কিন্তু এক্স্যাক্টলি এই স্নো বা বরফের কন্ডিশন মাথায় রেখেই এগুলো তৈরি করা হয়। আর একদম এক্সট্রিম কন্ডিশনে, যেখানে প্রচুর থিক বরফ, পুরো বরফের চাদরে রাস্তা ঢেকে গেছে, গাড়ির ট্র্যাকশন পাওয়া প্রায় দুঃসাধ্য হয়ে যাচ্ছে, সেখানে এখনও কিন্তু একটা প্রাগৈতিহাসিক সিস্টেম খুব কাজে লাগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে টেকনিকটা প্রচুর আর্মির ভেহিকেলে ইউজ হতো, অর্থাৎ সেনাবাহিনী, বিভিন্ন দেশের সেনাবাহিনী ব্যবহার করতো, সেটা কিন্তু এখন পাহাড়ে ড্রাইভের ক্ষেত্রে খুব কমন হয়ে গেছে। দ্যাট ইজ স্নো চেন। অর্থাৎ আমাদের প্যাটার্ন ট্যাঙ্ক বা ট্যাঙ্কগুলো যেরকমভাবে চাকার সঙ্গে একটা চেন বাঁধা থাকে, চেন জড়ানো থাকে এবং সেই অনুযায়ী চাকাগুলো মুভ করে, ওই একই রকম স্নো চেন কিন্তু পাহাড়ে ড্রাইভ করার জন্য আলাদা কিনতে পারা যায়। সেই চেনগুলো যদি তুমি চাকায় জড়িয়ে নাও, টায়ারের সঙ্গে জড়িয়ে নাও, তাহলে সেটাও কিন্তু এই ধরনের এক্সট্রিম কন্ডিশনে তোমার গাড়িকে এক্সট্রা ট্র্যাকশন দেওয়ার ক্ষেত্রে খুব হেল্পফুল হয়। আজকের লাস্ট টিপসটা কোনো টেকনিক সংক্রান্ত নয়, একদমই তোমার কনফিডেন্সকে অ্যাড্রেস করব। কনফিডেন্স নয়, বলা ভালো তোমার ওভার কনফিডেন্সকে অ্যাড্রেস করব। অর্থাৎ পাহাড়ে ড্রাইভ করার সময় সাহসী হও, কিন্তু কোনোভাবেই দুঃসাহসিক কিছু করতে যেও না। পাহাড়ি অঞ্চলের ড্রাইভাররাও কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি অ্যাভয়েড করেন, সেটা হচ্ছে পাহাড়ে নাইট ড্রাইভিং। ভুলেও যদি তুমি অ্যামেচার হও বা নিয়মিত পাহাড়ে গাড়ি না চালাও, সমতল থেকে গাড়ি নিয়ে কোনো রোড ট্রিপ করতে বা অ্যাডভেঞ্চার করতে, একটা ছুটি উপভোগ করতে পাহাড়ে যাও, তাহলে ভুলেও কিন্তু এই ধরনের কোনো ঝুঁকি নিও না। নাইট ড্রাইভিং পাহাড়ে করার ক্ষেত্রে অবশ্যই স্কিলের পরীক্ষা বা গাড়ির পরীক্ষা সেগুলো তো পরে। মাথায় রেখো, পাহাড়ে যদি গাড়ি কোনো কন্ডিশনে ব্রেকডাউন করে বা কোনো সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু রাতে পাহাড়ের টেরিটরিতে ড্রাইভ করা একেবারেই সেফ নয়। বিভিন্ন কারণে বন্য জন্তু থাকতে পারে, রাস্তায় তুমি হেল্প করার জন্য কাউকে পাবে না, ঘন্টার পর ঘন্টা একটা সিচুয়েশানে স্ট্র্যান্ডেড হয়ে থাকতে হতে পারে। সেই সমস্ত কারণের জন্য কখনোই প্রেসক্রাইব নয় যে পাহাড়ে তুমি
রাতে ড্রাইভ করো। তাই যখনই পাহাড়ে ড্রাইভ করবে বা পাহাড়ে কোনো রোড ট্রিপ করবে, চেষ্টা করবে তোমার সারা দিনের যে ড্রাইভ প্ল্যানটা সেটা এমনভাবে করতে যাতে তোমার ফাইনাল ডেস্টিনেশনে সানসেট হওয়ার মধ্যে তুমি পৌঁছে যেতে পারো। পাহাড়ে ড্রাইভিং তাই নিয়ে আবার 10টা টিপস, আমি শিওর এই রকম ভিডিও তোমরা বেশি বাংলায় পাবে না, এবং আমাদের লক্ষ্য থাকে এই রকম ভিডিও আরও বেশি করে তোমাদের জন্য নিয়ে আসা। আর তার জন্য তোমাদেরই কিন্তু আরও বেশি সাপোর্ট চাই। যদি তোমাদের মাথায় এই রকম কোনো ইউনিক টপিক আসে, তোমরা চাও যে ভবিষ্যতে আমরা সেটা নিয়ে ট্রাভেল টপিক করি, তাহলে অবশ্যই সেটা আমাদের সাজেস্ট করো বা আমাদের জানাও। কিভাবে জানাবে? তোমরা আমাদের যে ফেসবুক পেজ, রেকর্ডিং মোডের অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে লিখতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ রেকর্ডিং মোড ট্রাভেলগ, সেখানে সাজেস্ট করতে পারো। আর এই ভিডিওর কমেন্ট থ্রেডে অবশ্যই কমেন্ট করতে পারো। এর পাশাপাশি যদি আমাদের বেশি করে সাপোর্ট করতে চাও, তাহলে বন্ধু বান্ধবের কাছে আমাদের কন্টেন্ট আরও বেশি করে শেয়ার করো, যাতে আমরা আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়তে পারি। যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তাহলে তোমার কাছের লোকেদের অবশ্যই একটু বলো আমাদের সাবস্ক্রাইব করার জন্য। আমাদের লাইক ফলো করো ফেসবুক, ইনস্টাগ্রামে, আর এখন আমরা কিন্তু আছি টুইটারেও।